বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানে কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ এবং তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল ইউনূস সরকারের আমলে, সেটা এখন বিএনপি সরকারের সময় সন্ত্রাস বিরোধী বিল 2026 হিসাবে সংসদে পাশ হয়েছে। এবং আপনি জানেন যে 2025 সালের 21শে মে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে এটা একটা কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে ইউনূস সরকার। এখন এই তারেক রহমান সরকারের নেতৃত্বেও এই অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাশ করলো এবং এই পাশ হওয়া বিলটি এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হবে। এখন ফলে আপনার বিএনপির দীর্ঘদিনের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং আওয়ামী লীগের লোকেরা বলতেছেন যে এর দায় বিএনপি কে নিতে হবে। কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে দেশের এই রাজনৈতিক বাস্তবতায় মানে সত্যি কি এই রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজের ঘাড়েই তুলে নিল কিনা? আমার স্পষ্ট খেয়াল আছে, আপনারও নিশ্চয়ই খেয়াল থাকার কথা, যখন ইউনূস সরকার এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তখন কিন্তু বিএনপি এর বিরোধিতা করেছিল। বিএনপি বলেছিল যে আমরা এরকম এক্সিকিউটিভ অর্ডারে কোন দলীয় কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নই। এটা মির্জা ফখরুল একাধিকবার বলেছেন, একাধিকবার। তো সেই বিএনপি যখন ক্ষমতায়, তখন সেই বিএনপি নিজেই এই নিষিদ্ধের অধ্যাদেশটা বাস্তবায়ন করলো এবং আওয়ামী লীগের খুব পছন্দের বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনিও এই নিষিদ্ধের পক্ষেই সংসদে তার ভোটটা দিলেন। তো এখন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার যারা দর্শক রয়েছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি। দেখেন, সত্যিকার অর্থেই আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলার এই ছাড় দেয়া এবং ছেড়ে দেয়া এই বিষয়টাকে ধারণ করছে না বর্তমান ক্ষমতাসীন বিএনপি, জামাত, এনসিপি এবং ১১ দলীয় স্বাধীনতা বিরোধী জোটের যারা রয়েছে সবাই। সবাই মনে করছে যে ক্ষমতা ফেরাউনের মতো, নমরুদের মতো আজীবন তাদের কাছে থাকবে নীল নদে ডুববার পূর্ব পর্যন্ত। অথচ এই বিশ্বাসটাই শেখ হাসিনা করতেন বিধায়ী তারা শেখ হাসিনার বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর কন্যা তার বিরোধিতা তারা করেছেনই এই সূত্রে যে কেন তিনি ক্ষমতাকে প্রলম্বিত করবার চেষ্টা করছেন, দীর্ঘায়িত করবার চেষ্টা করছেন। আজকে ক্ষমতাকে প্রলম্বিত, দীর্ঘায়িত করবার চিন্তা থেকেই তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই খড়গ নামানো হয়েছে। ইউনূসও ভেবেছিলেন যে আওয়ামী লীগের উপরে এই খড়গটা নামিয়ে দিলেই আমি ৫০ বছর থাকতে পারবো। তিনি অবৈধ থাকা সত্ত্বেও তিনি কিন্তু আরেকটা সংগঠনের উপরে নিষেধাজ্ঞা জারি করবার মতো ঔদ্ধত্য দেখিয়েছিলেন। আজ সেই ইউনূস ধিক্কৃত হচ্ছেন এবং নিন্দিত হচ্ছেন। সমাজে, রাষ্ট্রে যেখানে যাচ্ছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় অপমানিত, অপদস্থ হচ্ছেন। আজকে তারেক রহমান যেটা করলেন সেটা আমি মনে করি এক রকমের কুল রাখি না শ্যাম রাখির পাল্লায় পড়েছেন। তিনি কোন দিকে যাবেন? তিনি কি কুল রাখবেন না শ্যাম রাখবেন? তিনি যখন চিন্তা করলেন যে আমার কুলটাই থাকুক, শ্যামের আমার দরকার নাই। শ্যাম পরে যদি আসতে পারে আসবে, না আসতে পারলে না আসবে। কিন্তু আমি আগে কুলে যাই এবং আমি কুলে গিয়ে নিজের ঘর-বাড়ি, ডেরা এগুলাকে শক্তিশালী করি। তিনি যে চিন্তাটা করেছেন এই চিন্তাটা একরকমের বোকার স্বর্গে বসবাস করার মতো সিদ্ধান্ত হয়েছে। তিনি বুঝতেই পারেননি সেই আখের ক্ষেতের গল্পের মতো। আখের ক্ষেতে কিন্তু ওই ব্রাহ্মণ, তারপরে ইমাম সাহেব এবং সাধারণ মুসল্লির যেমন দশা হয়েছে, তারেক রহমানেরও একই দশা হবে। শেষমেশ এনসিপিরও একই দশা হবে। তাদেরকে পালাতে হবে এবং এই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী চক্র জামাত ইসলাম ক্ষমতায় আসবে যদি না তারেক রহমান নিজেকে শুধরে নিতে পারেন। তারেক রহমান নিজের বেড়াকোলে পড়ল বলে বলে না যে নিজের পায়ে নিজে কুড়োল মারা। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আওয়ামী লীগকে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি তার নিজের পায়ে আরেকটা কুড়োল মারলেন যে কুড়োলটা তিনি মেরেছিলেন 1/11 এর সময় এবং পরবর্তীতে আজকে ২০২৬ এর এই এপ্রিলে এসে তিনি আরেকবার কুড়োলটা মারলেন। এবং এই যে কুড়োল মারলেন আগামী ২ মাসের মধ্যে জামাত ইসলাম এবং স্বাধীনতা বিরোধী এই ১১ দলীয় জোট কিন্তু মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তারা রাস্তায় নামবে। তখন এই তারেক রহমান কাকে পাবে পাশে?
তখন তো তারেক রহমান কাউকে পাশে পাবে না। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সর্বোপরি স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার উচিত ছিল গণতন্ত্রের সৌন্দর্যকে চিন্তা করে যারা গণহত্যাকারী তাদের বিষয়ে পদক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতা স্বাধিকারের যেই ১ম এবং অন্যতম সংগঠন আওয়ামী লীগ সেটির ব্যাপারে একটা ছাড়ের ব্যবস্থা তার করা উচিত ছিল, দেয়া উচিত ছিল। এতে করে হতো কি? তিনি যে মুক্তিযোদ্ধার সন্তান সেটি প্রমাণিত হতো এবং তিনি গর্বিত হতে পারতেন। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়ে যায়, রাষ্ট্রপতির চক্ষু যদি কোনোভাবে এটা স্বাক্ষর দিয়ে দেন, আর আওয়ামী লীগ যদি আল্টিমেটলি লিখিতভাবে অফিসিয়ালি এটা নিষিদ্ধ প্রক্রিয়ায় চলে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারেক রহমান। এ কথাটা ভুলে গেলে চলবে না। কারণ ইতিহাস সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। জি। জি, ধন্যবাদ। আপনি আপনার যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে আপনি ইউনূস সরকারকে অবৈধ সরকার বলতেছেন। এই ইউনূস সরকারকে অবৈধ সরকার বলার পেছনে আপনার যুক্তিটা কি? দেখেন আমি কিন্তু আগেও বলেছি, আজকেও আবার বলছি যে বিপ্লব, অভ্যুত্থান কিছু জুলাইতে হয়নি। জুলাইতে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী শিক্ষার্থীকে লেলে, পুষে এরা রাস্তায় নামিয়ে দিয়েছিল। দেশবিরোধী যুদ্ধাপরাধী চক্র, জামাত ইসলাম এরা নামিয়েছিল এই কারণে যে তারা ৭১ এর প্রতিশোধটা নিতে চেয়েছিল। তো ৭১ এর প্রতিশোধ নেবার জন্য ওই প্রত্যয় থেকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছে। এবি পার্টির মতো একটা টিম করেছে, গণ অধিকার পরিষদের মতো একটা টিম করেছে এবং সর্বশেষ আমরা দেখেছি এনসিপির এই প্রক্রিয়াটা যেটি গণ অভ্যুত্থানে বা তাদের কথায় বিপ্লবে, তাদের কথায় আন্দোলনে বা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সেই পুরো টিমের প্রতিটা কর্মীকে তারা লালন পালন করেছেন। ইভেন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন নাহিদের ব্যাপারে বক্তব্য আছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের যে ও তো আমাদেরই সন্তান। আবার ডাক্তার শফিকের বক্তব্য আছে যে এখানে যারা নেতৃত্ব দিয়েছে সবাই আমাদেরই সন্তান। কিন্তু বিএনপি কিন্তু বলেনি আমাদের সন্তান। নতুন ধারা বলেনি আমাদের সন্তান। অন্য কোন পলিটিক্যাল পার্টি বলেনি আমাদের সন্তান। শুধুমাত্র জামাত এই যুদ্ধাপরাধী চক্রটাই বলেছে আমাদের সন্তান। কারণ তারা একটা যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠী তৈরি করেছিল সাদিক কায়েমের মাধ্যমে, নাহিদের মাধ্যমে, হাসনাতের মাধ্যমে, হান্নান মাসুদের মাধ্যমে, তারপরে হচ্ছে যে আক্তারের মাধ্যমে, সার্জিসের মাধ্যমে, এদের মাধ্যমে তারা মূলত একটা যুদ্ধাপরাধী চক্র তৈরি করেছে। যে যুদ্ধাপরাধী চক্রটা বাংলাদেশ চায়নি। আজকে স্বাধীনতার ৫৫ বছর পরে এসে স্মৃতিসৌধে গিয়ে তারা কিন্তু আবারও প্রমাণ করেছে যে তারা মূলত সুবিধাবাদী। সুবিধাবাদী যদি না হয়, অতীতে যেটা শিরক ছিল সেটা ওই ২৬শে মার্চেও শিরক থাকতো। অতীতে যেটা শিরক ছিল সেটা ২১শে ফেব্রুয়ারিতে শিরকই থাকতো। কিন্তু তারা নিজেদের ক্ষমতার লিপ্সার কারণে কখনো, কখনো ফতোয়া পরিবর্তন করেন, কখনো, কখনো হাদিসকে ব্যবহার করেন, কখনো কোরআনের আয়াতকে ব্যবহার করেন এবং দিন শেষে তারা যে প্রক্রিয়াটা করেছেন তার প্রক্রিয়ার একটা ফলাফল ছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা মাত্র ভিত্তি ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য অনুযায়ী জামাত এসেছে। এই জামাত যে এসেছে সে জামাত চেয়েছে ডক্টর ইউনূস আসুক। আবার ইউনূস বিভিন্নভাবে মানে জামাত মানে সেনাবাহিনীর প্রধান কখন বলছিল যে জামাত আসুক? ১ম দিন ৫ই আগস্ট জামাত এসেছে। আজকে জামাতের আমির আমাদের এখানে না, এসছে। না, না। মির্জা ফখরুল উনি তখন তো বলেছেন সকল দলকে ডেকেছেন। না, শুধু জামাতই না। সকল দলকে ডেকেছেন আওয়ামী লীগ ছাড়া। জামাতকে সবার আগে ডেকেছেন এবং জামাতকে একটা যেতে না একটা দলকে তো আগে ডাকতেই হয়, তাই না? না, একটা না একটাকে ডাকতে যদি হয় তাহলে বিএনপিকে আগে ডাকবে। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, জনবান্ধবের দিক থেকে, জনসমর্থনের দিক থেকে বিএনপিকে আগে ডাকবে। জামাতকে না। জামাত তো বাংলাদেশের রাজনৈতিক করার মতো কোন রকম সুযোগই রাখে না। কোন রাইটস তার নাই। কারণ যে যেমন আপনি আপনার এই যে হাউসটাতে আছেন, সে হাউসটা আপনি পরিচালনা করেন। এখন এই হাউসের আপনি যেই পরিমাণ এফোর্ট দেন, সেই এফোর্টটা না দিয়ে যদি কেউ এসে আপনার হাউসের মালিক হতে চায়, তাহলে নিশ্চয়ই আপনি সেটাকে কোনোভাবে মেনে নেবেন না। আজকে আমার বাংলাদেশ তারা চায়ই নাই। তারা এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের বিরোধিতা করেছে। তারা কিভাবে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের একটা জায়গায় রাজনীতি করবে? কোন সুযোগ নাই। তাদেরকে কোনোভাবে অ্যালাও করাটাই উচিত হয়নি। যেটা সেনাপ্রধান করেছেন ইউনূসের তত্ত্বাবধানে, আবার ইউনূসকে তত্ত্বাবধান করেছে জামাত। এখন ওই ইউনূসকে তত্ত্বাবধান জামাত করুক, আর জামাত ইউনূসকে যেভাবেই করুক না কেন,
একটা অবৈধ সিস্টেমে ইউনূসকে বসিয়ে ইউনূস তার মামলাগুলো খারিজ করেছে। ইউনূস তার প্রতিষ্ঠানগুলোকে সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে সেই অবৈধতার সুযোগটা ওইখান থেকেই তৈরি হয়েছে। অবৈধ বলবার সুযোগটা ওইখান থেকে তৈরি হয়েছে যে তার কোনো সাংবিধানিক রাইটস নাই। আর এটা কোনো বিপ্লব অভ্যুত্থান ছিল না। যেহেতু বিপ্লব অভ্যুত্থান ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের ফলাফল হিসেবে অন্তর্বর্তী সরকারের আমরা দেখেছি। সেই সরকার কোনোভাবেই বৈধতা রাখে না।